মানুষের মনের সুপ্ত বাসনা যখন কালের নিয়মে বাস্তবে রূপ নেয়, তখন জন্ম হয় অপরাধে। নিপাট ভালো মানুষের চোখের অন্তরালে যে কুটিল নৃশংস রূপটি লুকিয়ে থাকে, তা সর্বসমক্ষে উপস্থাপন করে সত্য সন্ধানে। শুধু তাই কেন, বহু প্রাচীন নথিকে প্রাচীনত্বের খোলস থেকে উন্মুক্ত করে সত্য সন্ধানে। আজ আমরা এমনই এক অন্ধকারের মধ্যে দিয়ে সত্যের আলোয় আলোকিত হব। স্বাগত সত্য সন্ধানী ডায়েরিতে সিজন 1। আমি সমর বোস, বারাসাত গভর্নমেন্ট কলেজের লিটারেচারের প্রফেসর। বয়স 45 ছুঁই ছুঁই। ছাত্রদের শেক্সপিয়ার, টি.এস. ইলিয়ট, জীবনানন্দ এইসব বোঝাই, কিন্তু কখনো কখনো মনে হয় মানুষের চরিত্রই আসল সাহিত্য, আর সেই সাহিত্য পড়া সবচেয়ে কঠিন। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু স্বর্ণেন্দু সান্যাল, ফিজিক্সের প্রফেসর, একই কলেজে। আমরা দুজনেই থাকি মধ্যমগ্রামের নেতাজি পল্লীর 34/B শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট, পাশাপাশি 2 ফ্ল্যাটে। আমাদের বন্ধুত্বের বয়স প্রায় 15 বছর হবে। সে বিজ্ঞান দিয়ে পৃথিবী বোঝে, আমি মানুষ দিয়ে। এই 2 পথ মাঝে মাঝে একই জায়গায় এসে মিলে যায়। সেই বছর শীতের শেষ দিকে কলেজে এমন একটা ঘটনার শুরু হলো, যা আমাদের এই 2 পথকে এক অদ্ভুত রহস্যের দিকে নিয়ে গেল। প্রথমে ইতিহাস বিভাগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো। পরীক্ষার আগের রাতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ঘুরতে শুরু করলো। পরদিন পরীক্ষা বাতিল। কলেজে উত্তেজনা, ক্ষোভ, সন্দেহ সব একসঙ্গে হলো। প্রথমে সবাই ভাবলো এটা হয়তো একবারে স্ট্রে ঘটনা, কিন্তু 1 মাসের মধ্যেই দর্শনের প্রশ্নপত্র ওটাও ফাঁস হলো। আর তার কিছুদিন পরে ইংরেজি অনার্সের পেপারও ফাঁস হলো। এবার কলেজে যেন আগুন লেগে গেল। করিডোর দিয়ে ঢুকতে ঢুকতেই ছাত্র সংসদের নেতা অর্ক গলা চড়িয়ে বলল, স্যার, এটা আর চলতে পারে না। কলেজের সম্মান শেষ হয়ে যাচ্ছে। অর্ক, আবেগ দিয়ে সমস্যা মেটে না। কেউ কিছু দেখে থাকলে বলো। কেউ কিছু বলতে পারল না, কিন্তু করিডোরের উত্তেজনা বুঝিয়ে দিচ্ছিল কলেজের ভেতরে অদৃশ্য একটা সন্দেহের বাতাস ছড়িয়ে আছে। সেদিনই প্রিন্সিপাল ডক্টর অনিরুদ্ধ চট্টোপাধ্যায় আমাদের দুজনকে ডেকে পাঠালেন। তার মুখে গভীর ক্লান্তি। বসুন সান্যালবাবু, আমি প্রশাসনিক তদন্ত করিয়েছি, কিছুই পাইনি, কিন্তু আমার মনে হচ্ছে ভেতরেই কেউ আছে। স্বর্ণেন্দু তখনই মাথা তুলল। স্যার, প্রশ্নপত্র তৈরি থেকে সিল করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটা জানতে চাই। প্রিন্সিপাল একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত সব বললেন। প্রশ্নপত্র তৈরি করেন নির্দিষ্ট অধ্যাপক। ফাইল পেনড্রাইভে করে যায় প্রিন্টিং রুমে। সেখানে 2জন কর্মচারী প্রিন্ট করে সিল করা খামে ভরে রাখে। তারপর প্রিন্সিপালের সেফে। সব কিছু নিয়ম মাফিক, তবু প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। বৈঠক শেষ করে বেরোতে বেরোতে আমি বললাম, তোমার কি মনে হয় স্বর্ণেন্দু? সমর, ফিজিক্সে একটা কথা আছে, যেখানে এনার্জি লিক করছে সেখানে সিস্টেমের কোথাও না কোথাও ফাটল আছে। আমি হেসে বললাম, সাহিত্য বলবে গল্পে যত বেশি চরিত্র, রহস্য তত গম্ভীর। স্বর্ণেন্দু বলল, তাহলে চরিত্রগুলোকে পড়তে হবে। একদিন দুপুরে এক ছাত্রী শ্রেয়া আস্তে এসে আমাকে বলল, স্যার, একটা কথা বলবো? বলো। পরীক্ষার আগের রাতে কয়েকজন বাইরের লোককে দেখেছি স্টাফ রুমের কাছে। কার সঙ্গে কথা বলছিল? স্বর্ণেন্দু তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল।
শ্রেয়া একটু ইতস্তত করে বলল, ঈশিতা ম্যাডামের সঙ্গে। ঈশিতা রায়। এই ঈশিতা রায় ইংরেজি বিভাগের নতুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। মাত্র 6 মাস হলো যোগ দিয়েছেন। বুদ্ধিমতী, আত্মবিশ্বাসী আর অদ্ভুত আকর্ষণীয় ব্যক্তিত্ব। ছাত্র থেকে সিনিয়র অধ্যাপক পর্যন্ত সবার সঙ্গে তার সহজ সম্পর্ক। আমি বললাম, এটা কি শুধু কাকতালীয় নয়? স্বর্ণেন্দু মাথা নাড়ল। সমর, কাকতালীয় ঘটনা বারবার ঘটলে সেটা আর কাকতালীয় থাকে না। তারপর আমরা খেয়াল করতে লাগলাম, যেদিন কেউ প্রশ্নপত্র সেট করেছেন সেদিনই ঈশিতা অদ্ভুতভাবে তার আশেপাশে ঘোরাফেরা করেছে। কখনো কফি খেতে খেতে, কখনো বা সাহিত্য আলোচনায়। একদিন করিডোরে শুনলাম তিনি প্রফেসর রঞ্জনের সঙ্গে কথা বলছেন। স্যার, আপনার প্রশ্নগুলো খুব গভীর হয়। যদি একটু আগে দেখতে পেতাম, ছাত্রদের গাইড করতে পারতাম। রঞ্জনবাবু হেসে বললেন, এটা তো নিয়ম বিরুদ্ধ ম্যাডাম। ঈশিতা মৃদু হাসলেন। নিয়ম তো মানুষেরই জন্য, তাই না স্যার? স্বর্ণেন্দু আমার দিকে তাকালো। তার চোখ তখন সন্দেহের ছায়া। কিন্তু তদন্ত এগুনোর আগেই আরেকটা ঘটনা ঘটল। এক রাতে আমার ফোনে অচেনা নাম্বার থেকে একটা ফোন এলো। বস, বেশি লাফালাফি করো না। কলেজের বদনাম আটকাতে গেলে তোমার নিজেরই ক্ষতি হবে। আমি কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিলাম। স্বর্ণেন্দুকে বলতেই সে নম্বরটা ট্রেস করলো। আরে, এ তো লোকাল পার্টি অফিস। আমি তো অবাক। মানে রাজনীতি জড়িত? স্বর্ণেন্দু বলল, যেখানে টাকা আছে সেখানে রাজনীতি থাকবেই ভাইয়া। তারপর আমি একদিন বসে আছি, হঠাৎ সে আমার ফ্ল্যাটে এসে বলল, বুঝলে সমর, এবার একটা ফাঁদ পাততে হবে। পরের পরীক্ষার জন্য 3টা আলাদা প্রশ্নপত্র তৈরি করা হলো। প্রত্যেকটায় স্বর্ণেন্দু অদৃশ্য ডিজিটাল সিগনেচার বসালো, এক ধরনের মাইক্রো স্টেগানোগ্রাফি, যা সাধারণ চোখে ধরা পড়বে না। প্রতিটা ভার্সন আলাদা আলাদা মানুষের হাতে গেল। আমরা অপেক্ষা করতে লাগলাম। পরীক্ষার আগের রাত 2টো। স্বর্ণেন্দু হঠাৎ আমার দরজায় নক করলো। সমর, উঠে এসো জলদি। ল্যাপটপে সোশ্যাল মিডিয়া খুলে দেখালো, প্রশ্নপত্র ভাইরাল। সে ফাইল খুলে সিগনেচারটা দেখালো। এ হলো ভার্সন সি। আমি বললাম, মানে? স্বর্ণেন্দু শান্তভাবে বলল, এই ভার্সনটা দিয়েছিলাম শুধু একজনকে। পরদিন কনফারেন্স রুমের ভেতর এমন নিস্তব্ধতা যেন মনে হয় সবাই নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। কনফারেন্স রুমের বড় টেবিলের চারপাশে বসে আছি আমরা। জানলার বাইরে বিকেলের আলো ক্রমে ম্লান হয়ে আসছে। আলোটা এমনভাবে পড়ছে যেন প্রত্যেকের মুখে যেন আলাদা আলাদা ছায়া তৈরি হয়েছে। স্বর্ণেন্দু ধীরে ধীরে দাঁড়ালো। তার এই ধীর গতির অভ্যেসটা আমি বহুবার দেখেছি। সে কখনো তাড়াহুড়ো করে না, যেন আগে পুরো সমীকরণটা মাথায় মেলায়, তারপর একে একে অজানা রাশি বের করে। সে বলল, আপনারা সবাই জানেন কেন এখানে বসেছি, কিন্তু প্রশ্নটা শুধু কে প্রশ্নপত্র ফাঁস করেছে সেটা নয়। প্রশ্নটা হলো কিভাবে একটা সুরক্ষিত সিস্টেম বারবার ভেঙে পড়ল। প্রিন্সিপাল অনিরুদ্ধবাবু চুপচাপ করে মাথা নাড়লেন। স্বর্ণেন্দু টেবিলে একটা ফাইল রাখল। আমি ঘটনাগুলোকে 3টে স্তরে ভাগ করেছি: ডাটা, প্যাটার্ন
আর উদ্দেশ্য। প্রথমে ডাটা, কলেজ সার্ভারের লগ ফাইল। স্ক্রিনে টাইম স্ট্যাম্পের তালিকা। প্রশ্নপত্র তৈরির ফাইলগুলো রাত 1টা থেকে 2টোর মধ্যে 3বার অ্যাক্সেস হয়েছে, অথচ অফিস তখন বন্ধ। রঞ্জনবাবু বললেন, হয়তো আইটি গ্লিচ হতে পারে। স্বর্ণেন্দু মাথা নাড়ল। না, কারণ অ্যাক্সেস হয়েছে নির্দিষ্ট ইউএসবি ডিভাইস থেকে। এই ডিভাইসের আইডি প্রতিবার একই। সে আরেকটা উইন্ডো খুলল। এই ডিভাইসটা কার কম্পিউটারে রেজিস্টার্ড জানেন? ঘরে তখন নীরবতা। ঈশিতা রায়। ঈশিতা ঠোঁট মাখিয়ে বললেন, কম্পিউটার তো অনেকেই ব্যবহার করতে জানে। স্বর্ণেন্দু যেন এই উত্তর আগেই আশা করেছিল। ঠিকই বলেছেন। তাই দ্বিতীয় স্তর প্যাটার্নে আসি। সে আরেকটা গ্রাফ দেখালো। এখন প্রতিবার প্রশ্নপত্র ফাঁসের আগে কলেজের ওয়াইফাই থেকে একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেসে ডাটা গেছে। এই আইপি শহরের একটা কোচিং সেন্টারের। অর্ক অবাক হয়ে বলল, মানে প্রশ্নপত্র বিক্রি হচ্ছিল? স্বর্ণেন্দু শান্তভাবে বলল, সম্ভাবনা খুবই বেশি। তারপর সে হঠাৎ গোপালের দিকে তাকালো। আচ্ছা গোপালবাবু, আপনি কি গত 3 মাসে নতুন মোটর বাইক কিনেছেন? আগে হ্যাঁ, কিনেছি। কেন কেন বলুন তো? দাম? 1,40,000। স্বর্ণেন্দু আরেকটা কাগজ সামনে রাখলো। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে গত 2 মাসে মোট 1,75,000 টাকা জমা পড়েছে। উৎস সেই একই কোচিং সেন্টার। গোপালের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ক্ষমা করুন, আমি 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 শুধু প্রিন্ট করতাম মাত্র, আমি আর কিছু জানি না। ঘরের মধ্যে কিরকম একটা গুঞ্জন শুরু হলো। স্বর্ণেন্দু হাত তুলে সবাইকে চুপ করালো। এখন আসি তৃতীয় স্তরে, উদ্দেশ্য। প্রশ্নপত্র ফাঁস করতে গেলে 3টে জিনিস দরকার: প্রশ্নের অ্যাক্সেস, প্রিন্টিংয়ের সুযোগ, আর বাইরে ক্রেতা। তারপর সে একে একে তাকালো ঈশিতার দিকে, গোপালের দিকে, আর শেষে রঞ্জনবাবুর দিকে। এই 3টে ভূমিকাই এখানে উপস্থিত। রঞ্জনবাবু হঠাৎ বললেন, আপনি কি বলতে চাইছেন? আমি জড়িত? স্বর্ণেন্দু উত্তর দিল না, বরং আরেকটা ডকুমেন্ট বের করলো। এটা ব্যাংক ট্রান্সফারের চেইন। এখানে দেখা যাচ্ছে কোচিং সেন্টার থেকে টাকা গেছে ঈশিতা রায়ের অ্যাকাউন্টে, সেখান থেকে গেছে আর একটা অ্যাকাউন্টে। সে কাগজটা টেবিলে রাখলো। অ্যাকাউন্টের নাম রঞ্জন মুখার্জি। ঘরের বাতাস যেন জমে গেল। রঞ্জনবাবু চেয়ার থেকে আধ উঠে বললেন, এটা মিথ্যা, কেউ আমার নাম ব্যবহার করছে। স্বর্ণেন্দু তার চিরাচরিত শান্ত গলায় বলল, আমি সেটা ভেবেই তৃতীয় পরীক্ষা নেওয়ার সময় একটা ছোট্ট বৈজ্ঞানিক ফাঁদ পেতেছিলাম। আমি তখনও জানতাম না সে কি বলতে যাচ্ছে। স্বর্ণেন্দু বলল, এবারের পরীক্ষার প্রশ্নপত্র 3টে আলাদা ভার্সনে তৈরি করা হয়েছিল। প্রত্যেক ভার্সনের ফন্টের মধ্যে আমি মাইক্রো ডিজিটাল সিগনেচার বসিয়েছিলাম, এক ধরনের স্টেনোগ্রাফি আর কি। সাধারণ চোখে ধরা পড়বে না। সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রশ্নপত্রটা খুলল। এই ফাইলে যে সিগনেচারটা আছে সেটা ভার্সন সি, আর ভার্সন সি আমি দিয়েছিলাম শুধুমাত্র একজনকে। সে সরাসরি তাকালো রঞ্জনবাবুর দিকে। মিস্টার রঞ্জন মুখার্জি, আপনাকে। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। তারপর গোপাল হঠাৎ ভেঙে পড়ল। স্যার স্যার, হাত জোর করছি স্যার, আমি 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 শুধু ম্যাডামের কথায় প্রিন্ট করতাম। উনি 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 সব বলে দিতেন। আমাকে ক্ষমা করে দিন, আমাকে পুলিশে দেবেন না প্লিজ। ঈশিতা কিন্তু তখনও অদ্ভুত শান্ত। তিনি ধীরে বললেন,
আর যদি বলি আমাকে এই খেলাটা খেলতে শিখিয়েছেন রঞ্জন স্যার, আমি তো শুধু সিস্টেমটা ব্যবহার করেছি। স্বর্ণেন্দু তখন খুব আস্তে আস্তে বলল, বিজ্ঞানে একটা নিয়ম আছে, যে সিস্টেম দুর্নীতিগ্রস্ত সে নিজেই নিজের ধ্বংসের বীজ বয়ে বেড়ায়। ঘরের বাইরে তখন সন্ধে নেমে গেছে। বৈঠক শেষ হলো, কলেজ প্রশাসন ব্যবস্থা নিল। ঈশিতা বেরিয়ে যাওয়ার সময় একবার ফিরে তাকালেন, তার চোখে সেই অদ্ভুত হাসি। ভালো খেললেন সান্যাল স্যার। স্বর্ণেন্দু শুধু বলল, খেলা এখনো শেষ নয়। রাতে আমরা দুজনে বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলাম। দূরে ট্রেনের হুইসল শোনা যাচ্ছে। আমি বললাম, বাপরে, তুমি কবে থেকে এসব ডিজিটাল ফরেন্সিক শিখলে? হ্যাঁ? স্বর্ণেন্দু হেসে বলল, ফিজিক্স পড়লে ডাটাকে বিশ্বাস করতে শেখা যায়। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। সে কয়েক সেকেন্ড চুপ করে শুনল, তারপর ধীরে বলল, সমর, শহরের আরও 4টে কলেজে একই রকম প্রশ্নপত্র ফাঁস ধরা পড়েছে। আমি চুপ করে আকাশের দিকে তাকালাম, দেখলাম মেঘ জমেছে। মনে হলো আজকের রহস্যটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু এর পেছনে যে অদৃশ্য জাল, তার গল্প এখনো শুরুই হয়নি।